রিভল্ট অফ 1857 কখনোই কিন্তু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না। এখন টেসলা ইন্ডিয়ায় আসছে না, অর্থাৎ ন্যাশনালিজম কিন্তু ডেভেলপ হয়নি। মানে হ্যালো, আজকের ভিডিওতে আমরা রেভল্ট অফ 1857 এর স্পেসিফিক কিছু মানে মেন ইভেন্টস দেখব, যেগুলো বেসিক্যালি জিজ্ঞেস করে থাকে এমসিকিউ এবং এসএকিউ তে, শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে। কনসিকুয়েন্স দেখবো, যেখান থেকে ব্রড কোশ্চেন আসার চান্সেস অনেক বেশি, কেননা এই চ্যাপ্টারটা থেকে কজেস আর কনসিকুয়েন্স এই দুটো থেকেই কিন্তু বড় কোশ্চেন হয়ে থাকে। আর এর সাথে আমরা আরো দুটো জিনিসকে দেখার চেষ্টা করব কনসিকুয়েন্সকে দেখার পরে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে এই রেভল্টটা কেন সাকসেসফুল হয়নি, ঠিক আছে, কেন ইন্ডিয়ান লিডার্সরা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই রেভল্টটাকে সাকসেসফুল করে তুলতে পারেনি। ব্রিটিশরা এটাকে ক্রাশ করেছিল, এর পেছনে কি রিজন ছিল সেটা একটু দেখবো। অনেক সময় শর্ট কোশ্চেনে এটা আসতে পারে, বেসিক্যালি 2 মার্কসে। আর তার সাথে আমরা এর নেচার দেখার চেষ্টা করবো। এই নেচারটাও অনেক সময় কিন্তু যে কোথায় জিজ্ঞেস করে থাকে 2 মার্কসে, যে শর্ট কোশ্চেন তার মধ্যে কিন্তু জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি রেভল্ট অফ 1857 এর নেচার কি, এটাকে কি আমরা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কি বলতে পারি কি না। তো প্রথমে আজকে আমরা বেসিক্যালি কিছু এমসিকিউ টাইপ বেসিক্যালি কিছু এমসিকিউ টাইপ মেন ইভেন্টস, মানে রেভল্টের সময় কি কি ইভেন্টস হয়েছিল সেগুলোকে আর কি দেখবো। তো আমি এখানে জাস্ট নোটের মধ্যে সবকিছু দেওয়া রয়েছে, যে নোটটা আমি আগের ভিডিওতে প্রোভাইড করেছিলাম। আজকে জাস্ট আমি একটা ইন্ডিয়ার ম্যাপ এঁকে জাস্ট ছোটখাটো কিছু ইভেন্ট আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। ক্লিয়ার করি, এটা হচ্ছে আমাদের, আমি যদি এটাকে বেসিক্যালি আর কি ধরে নিই যে দিস ইজ আওয়ার ইন্ডিয়া, উই অল নো দ্যাট দিস ইজ আওয়ার ইন্ডিয়া। আর এটা হচ্ছে দেন ইন্ডিয়া ইন দ্য সেন্স দ্য রেভল্ট অফ 1857 এর সময়ের ইন্ডিয়া। তো রেভল্টের সময় কোথায় কি হয়েছিল বা কারা রেভল্টে আর কি লিডারশিপ প্রোভাইড করেছিল, কোন ইন্ডিয়ানরা লিডারশিপ প্রোভাইড করেছিল, এখানে যদি আমাদের দেখতে হয় তাহলে এরকম একটা জায়গা রয়েছে যেটাকে আমরা বলি মিরাট। এটা হচ্ছে এখনের ইউপির মধ্যে পড়ে। এই মিরাট থেকে আর কি সোলজাররা অ্যাকচুয়ালি এই মিউটিনিটা শুরু করেছিল। সোলজাররা যাদেরকে অ্যাকচুয়াল লিডারশিপ যিনি প্রোভাইড করেছিল, হ্যাঁ, তার নাম হচ্ছে কি যে জেনারেল বাকাত খান। এই বাকাত খানের লিডারশিপে সোলজাররা মিরাট থেকে কোথায় দিল্লিতে গেছিল, এবং দিল্লি এরকম লোকেশনে দিল্লিতে গিয়ে বেসিক্যালি দিল্লির যে আর কি মুঘল বাদশাহ ছিল তখনের, বাহাদুর শাহ সেকেন্ড বা বাহাদুর শাহ জাফর, তাকে অ্যাজ এ সিম্বলিক লিডার, রেভল্ট অফ 1857 এর সিম্বলিক লিডার করে তারা কিন্তু অ্যাকচুয়াল আর কি রেভল্টটা করেছিল। কেন সিম্বলিক লিডার? কারণ তখন যদি আমরা দেখার চেষ্টা করি যে তখন মুঘল এম্পায়ারের কিন্তু অ্যাকচুয়াল যে পাওয়ার আকবরের সময় বা ঔরঙ্গজেবের সময় ছিল, সেটা কিন্তু অনেকটাই কিন্তু ডাউনফল হতে শুরু করে আফটার 1707। এই কথাটা আমি বলেছিলাম। প্লাস হচ্ছে বাহাদুর শাহ জাফর অত্যন্ত বয়স্ক একজন ব্যক্তি ছিল। বয়স্ক মানে হচ্ছে অ্যাভাব 60 এর ব্যক্তি, যার পক্ষে কখনোই কোনো ফ্রন্টে গিয়ে ডাইরেক্ট কিন্তু ব্যাটেলে লিডারশিপ প্রোভাইড করা কিন্তু সম্ভব ছিল না, তাই তাকে আমরা সিম্বলিক লিডার হিসেবে ধরছি। এটা গেল হচ্ছে আমরা কার কথা বললাম, এখান থেকে মিরাট থেকে কারা আর কি লিডারশিপ প্রোভাইড করেছিল। কিন্তু যখন মিরাট থেকে সোলজাররা গিয়ে আর কি দিল্লিকে ক্যাপচার করলো, আর দিল্লিতে বাহাদুর শাহ জাফরকে অ্যাজ এ লিডার আর কি তারা আর কি ঘোষণা করেছিল, তারপরে কিন্তু ব্রিটিশরা ফার্দার সেটাকে রিক্যাপচার করে। এই রিক্যাপচারটা কে করেছিল? একজন ব্রিটিশ সোলজার, এই নামটা মাথায় রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে, জন নিকলসন বলে একজন ব্যক্তি, যার লিডারশিপে ব্রিটিশ ট্রুপ ফার্দার কিন্তু দিল্লিকে রিক্যাপচার করার পরে বেসিক্যালি যে মুঘল এম্পেরার বাহাদুর শাহকে এক্সাইলে রেঙ্গুনে পাঠানো, রেঙ্গুন বা ইয়াঙ্গান বা এখনের মায়ানমারে কিন্তু তাকে এক্সাইলে পাঠানো হয়। তাতে কি হলো যে দিল্লির যে মুঘল এম্পায়ার কিন্তু অ্যাকচুয়ালি এন্ড হয়ে গেল। এটা হচ্ছে রেভল্ট অফ 1857 এর একটা বড় রকমের কনসিকুয়েন্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল এম্পায়ার
সেই মুঘল এম্পায়ার যেটা 1526, হ্যাঁ, ব্যাটেল অফ পানিপত থেকে যার আর কি রাইজ হয়েছিল, সেই তার এন্ড হচ্ছে কিন্তু রেভল্ট অফ 1857 এর পরে। এতটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট আর কোথায় কোথায় রেভল্ট আর কি হয়েছিল এবং কারা লিডারশিপ প্রোভাইড করেছিল, আমি জাস্ট সেইটুকু একটু বলে নেক্সট আমরা কনসিকুয়েন্সের দিকে যাওয়ার চেষ্টা করি। বাকি সব তো নোটে লেখাই আছে। এখানে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে বারেলি। বারেলিতে একজন লিডারশিপ প্রোভাইড করেছিল যার নাম হচ্ছে খান বাহাদুর খান। ইনি একজন মৌলবী, মানে মৌলবী ইন দ্য সেন্স হচ্ছে যাকে আমরা মুসলিম বা মুসলিম আর কি নবী টাইপের বলতে পারি, বা মুসলিম রিলিজিয়াস গুরু টাইপের আমরা বলতে পারি। সেই খান বাহাদুর খান এইখানে কিন্তু মিরাট কোথায় যে বারেলিতে কিন্তু লিডারশিপ প্রোভাইড করেছিল। অন্যদিকে অন্যদিকে আওয়াধ, আওয়াধে লিডারশিপ প্রোভাইড করেছিল, আওয়াধ এবং লখনৌ এই সেগমেন্টটায় লিডারশিপ প্রোভাইড করেছিল বেগম হজরত মহল। হ্যাঁ, কারণ ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু বেসিক্যালি তার যে আর কি টেরিটরিকে ব্রিটিশরা ক্যাপচার করে নিয়েছিল, আগের দিনই বলেছি। তো এটা হয়ে গেল। এখানে আছে হচ্ছে ঝাঁসি। ঝাঁসিতে সবাই জানে ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই তো লক্ষ্মীবাই বেসিক্যালি যে ব্যাটেলটা লড়েছিল, যে ব্যাটেলটা আর কি লক্ষ্মীবাই লড়েছিল, সেটা লাস্ট অফ অল কোথায় লড়েছিল? লাস্ট অফ অল লড়েছিল হচ্ছে ঝাঁসি যখন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তিনি চলে গেছিলেন গোয়ালিয়র। এই গোয়ালিয়রে নানা সাহেবের একজন কমান্ডার ছিল, নানা সাহেবের একজন কমান্ডার ছিল যার নাম হচ্ছে তাতিয়া টোপ। সেই তাতিয়া তোপের সাথে মিলে তিনি কিন্তু গোয়ালিয়রে ব্যাটেলটা কন্টিনিউ করেছিল এবং এই গোয়ালিয়রেই তিনি কিন্তু মারা যান। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ঝাঁসির যে রানী যাকে আমরা বলি ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই, তাকে কোন ব্রিটিশ লিডার বা কোন ব্রিটিশ আর কি মানে লিডার অ্যাকচুয়ালি পরাজিত করেছিল বা তাকে হারিয়েছিল ব্যাটেলে? তার নাম হচ্ছে হিউ রোজ। এটাও কিন্তু বেসিক্যালি এক্সামে আসতে পারে, সেই কারণে আমি বলে দিলাম। আচ্ছা, এখানে এখানে হচ্ছে বিহারের একটা সেকশন আছে যার নাম হচ্ছে আরা। এখানে লিডারশিপ প্রোভাইড করেছিল হচ্ছে যার নাম হচ্ছে কুনওয়ার সিং। কুনওয়ার সিং এখানে লিডারশিপ প্রোভাইড করেছিল, এটাও বলে দিলাম। আর কি বলছি, আরো একটা দুটো যদি আর কি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে বাকি আছে কে। আমরা বললাম যে কি নানা সাহেবের কথা বলছি, এই নানা সাহেবকে সেকেন্ড বাজিরাওয়ের অ্যাডপ্টেড সন, আর অ্যাডপ্টেড সনকে ব্রিটিশরা অ্যাকসেপ্ট করেছিল না, তাই ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু সে যে তার আর কি তাকে অ্যাজ এ মারাঠা পেশোয়া, কিন্তু মারাঠা পেশোয়া ইন দ্য সেন্স মারাঠা রুলার, তাকে কিন্তু মানে ব্রিটিশরা মেনে নেয়নি। তাই নানা সাহেব রেভল্ট করেছিল। নানা সাহেবের একজন কমান্ডার ছিল যার নাম হচ্ছে তাতিয়া তোপ। নানা সাহেব আর তাতিয়া তোপ মিলে এই কানপুর, ইউপির যে কানপুর, এই কানপুরের এই সেগমেন্ট থেকে তোমার রেভল্টটা করেছিল। লাস্টে তাতিয়া তোপ লাস্টে তাতিয়া তোপ আর কি ব্যাটেলে যখন হেরে যাচ্ছে, তাতিয়া তোপকে ব্রিটিশরা অ্যাকচুয়ালি তাকে ফাঁসি দিয়েছিল, অ্যাকচুয়ালি ক্যাপিটাল পানিশমেন্ট প্রোভাইড করেছিল। আর নানা সাহেব নেপালে পালিয়ে গেছিল, তারপরে নেপালেই তার মৃত্যু হয়। এছাড়া বেসিক্যালি ইভেন্টের মধ্যে আর কিছু নেই, শুধু দুজন ব্রিটিশ লিডারের কথা মানে লিডারশিপের কথা বললাম। একজন হচ্ছে জন নিকলসন, যে দিল্লির মুঘল বাদশাকে হাঁটাচ্ছে, সরাচ্ছে। আর আরেকজন বললাম হিউরোজের কথা বললাম, যে হিউরোজ বেসিক্যালি আর কি ঝাঁসি কি রানী, তাকে আর কি গোয়ালিয়রে যে ব্যাটেল হয়েছিল সেই গোয়ালিয়রের ব্যাটেলে কিন্তু একেবারে হারিয়ে দিয়েছিল। এতটুকু জিনিস হয়ে গেল, এগুলো হচ্ছে মেন ইভেন্ট ছিল। নেক্সট যেটা আমাদের ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসিকুয়েন্স। রেভল্ট অফ 1857 এর কি কনসিকুয়েন্স ছিল, এটাকে এবার আমরা দেখার চেষ্টা করব। বেসিক্যালি কি হয় যে যে কোনো একটা যদি ইভেন্ট হয় না, ইভেন্ট, কোনো একটা ইভেন্টের কজেস থাকে, যে কারণে ইভেন্টটা হয়েছিল, আর এই ইভেন্টের জন্য তার কিছু রেজাল্ট বেরোয়, যাকে আমরা বলি হচ্ছে কনসিকুয়েন্স। সো রেভল্ট অফ 1857 এর কি কনসিকুয়েন্স, সেটাই এবার আমরা দেখব, যে বেসিক্যালি এর কনসিকুয়েন্স কি হয়েছিল। এটাকে আমরা ঠিক সেম যেমন কজকে আমরা পলিটিক্যাল কজ, সোশ্যাল কজ
এরকম ভাবে ডিফাইন করে যে ইকোনমিক কজ এইভাবে আর কি ভাগ করেছিলাম, প্লাস কনসিকুয়েন্সকেও আমরা কিন্তু ওরকমই আর কি কতগুলো পার্টে আর কি নর্মালি দেখতে পারি। প্রথমে যদি আমরা চলে আসি যে পলিটিক্যাল কজ কি ছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, নোটের মধ্যে প্রোভাইড করা আছে, শুধু বুঝে নাও এখান থেকে। পলিটিক্যাল কজ, পলিটিক্যাল কনসিকুয়েন্স, সরি। পলিটিক্যাল কনসিকুয়েন্সের মধ্যে প্রথম পলিটিক্যাল কনসিকুয়েন্স কি, ফার্স্ট যে মেজর পলিটিক্যাল কনসিকুয়েন্স সেটা হচ্ছে, সেটা কি, যে এখন এখন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আর কি রুল করে আসছিল, হ্যাঁ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রুল করে আসছিল, তার রুলারশিপ ইন্ডিয়াতে শেষ হচ্ছে, তার জায়গায় ক্ষমতায় বা পাওয়ারে কে আসছে, ব্রিটিশ গভর্নমেন্ট আসছে। তার মানে কি, আমরা যদি নর্মালি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, এখন টেসলা ইন্ডিয়ায় আসছে না, এখন ইউএসএ ইন্ডিয়াতে আছে, ক্যাপচার করছে, সেরকম সেই যে ব্যাপারটা, সেটাও ঠিক এখানে। অর্থাৎ ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় কার হাতে ক্ষমতা বা পাওয়ার চলে যাচ্ছে, ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। এটা হচ্ছে এর সব থেকে বড় পলিটিক্যাল কনসিকুয়েন্স। মানে ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়ার কিন্তু এখন যাবতীয় যে দায়িত্ব বা সেটাকে আর কি অ্যাজ এ কলোনি কিন্তু রেগুলেট করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু সেই দায়িত্বটা কিন্তু আর থাকলো না। এটা ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর কি যে পয়েন্টটা, যে যেহেতু ব্রিটিশ গভর্নমেন্টের হাতে পাওয়ার চলে যাচ্ছে না, সেই কারণে বেশ কিছু ইনস্টিটিউশনের মধ্যেও চেঞ্জেস আসবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বেসিক্যালি দুটো ইনস্টিটিউট কিন্তু ওয়ার্ক করতো, একটাকে বলা হয় বোর্ড অফ কন্ট্রোল, আর আরেকটাকে বলা হয় হচ্ছে, একটাকে বলা হয় বোর্ড অফ কন্ট্রোল, একটা হচ্ছে আমি কি বললাম যে বোর্ড অফ কন্ট্রোল, আরেকটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। এই দুটো ইনস্টিটিউট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কিন্তু ওয়ার্ক করতো কোথায়, ইন্ডিয়ান কলোনিকে অ্যাকচুয়ালি বলা যেতে পারে রেগুলেট বা সুপারভাইজ ইত্যাদি করার জন্য, ঠিক আছে। কিন্তু এখন যখন পাওয়ার ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে চলে গেল, তখন এই দুটো ইনস্টিটিউট তার কিন্তু যে বলা যেতে পারে যে এক্সিস্টেন্স, সেটা নষ্ট হয়ে গেল, সেটা শেষ হয়ে গেল। তার বদলে আরেকটা জিনিস আসবে, তার বদলে বেসিক্যালি একটা ইনস্টিটিউশন আসবে যেটা ব্রিটিশ গভর্নমেন্ট আর কি নিয়ে আসবে, সেটাকে বলা হয় সেক্রেটারি অফ স্টেটস। সেক্রেটারি অফ স্টেটস, এটা হচ্ছে একটা ইনস্টিটিউট যেটা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ইন্ডিয়ান সিস্টেমকে বা ইন্ডিয়ান কলোনিকে আর কি বলা যেতে পারে যে পরিচালনা বা রেগুলেশন সুপারভাইজ ইত্যাদি করবার জন্য সেক্রেটারি অফ স্টেট একটা ইনস্টিটিউট আসছে। তার জায়গায় এই যে দুটো ইনস্টিটিউট ছিল, সেই দুটো কিন্তু অমিট হয়ে যাচ্ছে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, আমি যে সবচেয়ে বড় আরেকটা যে এই যে যখন ইআইসির কাছ থেকে যখন পাওয়ার ব্রিটিশ গভর্নমেন্টের হাতে আসছে, তখন আমরা দেখতে পারবো যে এতদিন ইআইসির আন্ডারে যে ইন্ডিয়াতে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ইন্ডিয়াতে যে আর কি মেন হেড ছিল, তাকে আমরা বলতাম কি, যে মেন হেড ছিল তাকে আমরা বলতাম হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার যে আর কি পোস্টটা, সেই পোস্টটা এখন কোথায় কি নাম হয়ে গেল, যখন আর কি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে যখন আর কি পাওয়ার চলে যাচ্ছে, তার নাম হয়ে যাবে হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া। এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এখন যে আর কি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ইন্ডিয়াতে হেড, তার নাম হচ্ছে ভাইসরয়। আর সব থেকে ইম্পর্টেন্ট যে একটা জিনিস, যে এই যে ভাইসরয়ের কথা আমরা বলছি, হুম, ভাইসরয়ের কথা যে আমি বলছি, এই ভাইসরয়ের মধ্যে লর্ড ক্যানিং ছিল হচ্ছে ফার্স্ট ভাইসরয়। তার মানে হচ্ছে রেভল্ট অফ 1857 এর পরে প্রথম ভাইসরয় যে হয়েছিল সেটা হচ্ছে লর্ড ক্যানিং,
আর এটা এক্সামে কিন্তু জিজ্ঞেস করবেই, শর্ট কোশ্চেনের মধ্যে জিজ্ঞেস করবেই। যদি কেউ বলে যে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ছিল, সেটাও লর্ড ক্যানিং অ্যান্সার হবে। আবার ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে প্রথম ভাইসরয়কে, সেটাও কিন্তু লর্ড ক্যানিং হবে। এটা ক্লিয়ার হয়ে গেছে। এইটা যখন আর কি ক্লিয়ার হয়ে গেছে, আরেকটা হচ্ছে পলিটিক্যাল কজের মধ্যে আরেকটা পলিটিক্যাল কজ আমাদের জানতে হবে, যেটা আরো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কুইন প্রোক্লামেশন। কুইন প্রোক্লামেশন কি? কুইন প্রোক্লামেশন কুইন প্রোক্লামেশন বেসিক্যালি কি, যে আমরা জানি হচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের হাত আন্ডারে যে পাওয়ার যাচ্ছে, সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের হেডকে কুইন ভিক্টোরিয়া। সেই ভিক্টোরিয়া একটা প্রোক্লেমেশন, বা একটা বলা যেতে পারে প্রোক্লেমেশনকে আমরা কি বলতে পারি, যে একটা রেগুলেশন কিন্তু ইন্ডিয়ার জন্য আর কি জারি করেছিল এই পার্টিকুলার টাইম পিরিয়ডে, রেভল্ট অফ 1857 এর পরে, যেখানে কতগুলো আর কি প্রমিসেস ইন্ডিয়ার জন্য করা হয়েছিল। যার মধ্যে একটা অন্যতম প্রমিসেস ছিল যে ডক্ট্রিন অফ ল্যাবস আর সাবসিডারি অ্যালায়েন্সের থ্রু যে প্রিন্সলি স্টেট, মানে প্রিন্সলি স্টেট ইন দ্য সেন্স যে ওল্ড সিস্টেমের যে আর কি রুলার্সরা আর কি ছিল, নবাবরা ছিল, রাজারা ছিল, তাদের ওপর বা তাদের টেরিটরিকে এখন কিন্তু পার্টিকুলার ভাবে ব্রিটিশরা আফটার দ্য রেভল্ট অফ 1857 আর ক্যাপচার কিন্তু করবে না। তার মানে কি, যে সাবসিডারি অ্যালায়েন্স প্লাস যে আর কি ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু যে সমস্ত টেরিটরি গুলোকে ক্যাপচার করা হয়ে গেছিল, তারপরে ফার্দার কোনো প্রিন্সলি স্টেটকে কিন্তু আর ক্যাপচার করা হবে না। এটা হচ্ছে এর অন্যতম পলিটিক্যাল কজ, যেটা নোটের মধ্যে দেওয়া রয়েছে। এই হয়ে গেল হচ্ছে মেন মেন পলিটিক্যাল কনসিকুয়েন্স। কজ আমরা বারবার ভুল বলছি, কনসিকুয়েন্স হবে। তো এটা হচ্ছে মেনলি মেন আর কি পলিটিক্যাল কনসিকুয়েন্সের কথা আমরা বললাম। নেক্সট হচ্ছে আমরা যদি দেখি, তাহলে আরেকটা রয়েছে হচ্ছে সোশ্যাল কনসিকুয়েন্স। সোশ্যাল কনসিকুয়েন্স কি, যে সোসাইটির ওপরে কি ইম্প্যাক্ট ফেলেছিল। এই যে আমি এক্ষুনি বললাম যে কুইন ভিক্টোরিয়া প্রোক্লামেশনের কথা বললাম, কুইন প্রোক্লামেশনের কথা বললাম, এই যে আমি কুইন প্রোক্লামেশনের কথা এক্ষুনি বললাম, সেই কুইন প্রোক্লামেশনে কেবল যে ওই কথাটাই বলা হয়েছিল তা না, যেটা আমি এক্ষুনি বললাম, যেখানে বলা হলো না যে যে সমস্ত প্রিন্সলি স্টেট গুলো আছে তার মধ্যে আর ব্রিটিশ গভর্নমেন্ট কোনো ফার্দার কিন্তু রিক্যাপচার করবে না। হ্যাঁ, রিক্যাপচার করবে না, বা সেখানে আর কি তাদের আর কি যে এক্সপ্যানশনারি পলিসি, সেটাকে আর আহ, মানে আনবে না। এখানে প্লাস হচ্ছে সোশ্যাল কনসিকুয়েন্সের মধ্যে কুইন প্রোক্লামেশনে বলা হয়েছিল যে রেভল্ট অফ 1857 এর আগে আমরা দেখেছিলাম যে হোয়াইটসম্যান বার্ডেন যে আইডিওলজি, সেই আইডিওলজি দিয়ে, মানে ওই আইডিওলজি থেকে তারা কিছুটা আর কি মোটিভেটেড হয়ে বেসিক্যালি ব্রিটিশরা ইন্ডিয়ান যে কাস্টম, ট্র্যাডিশনাল কাস্টমস, ইন্ডিয়ান যে সমস্ত আর কি সুপারস্টিশনস, ইন্ডিয়ান যে ট্র্যাডিশনাল বলা যেতে পারে যে কনজারভেটিভ যে সমস্ত আর কি রিচুয়ালস গুলো ছিল, সেগুলোকে আর কি রেফর্ম করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু এত বড় একটা রেভল্ট হলো, রেভল্ট অফ 1857 আর কি হয়েছিল, যার অন্যতম কজেস কি ছিল, যে বেসিক্যালি ব্রিটিশরা কেন ইন্ডিয়ান সোশ্যাল কাস্টমে, ইন্ডিয়ার যে ট্র্যাডিশনাল সোশ্যাল কাস্টমে আর কি ইন্টারফেয়ার করছে, সেটা যেহেতু একটা অন্যতম কজ ছিল, তাই কনসিকুয়েন্সে আমরা কি বলবো, যে আফটার রেভল্ট অফ 1857 ব্রিটিশ গভর্নমেন্ট রিয়েলাইজ করছে যে ইন্ডিয়ানদের সোশ্যাল কাস্টমস এর মধ্যে কোনোভাবেই কিন্তু কি করা যাবে না, যে কোনোভাবেই ইন্টারফেয়ার করা যাবে না, যেটা কিন্তু কুইন প্রোক্লামেশনে বলা হয়েছিল। তাহলে কি বলা হলো, যে সোশ্যাল কাস্টমস, ইন্ডিয়ান যে আর কি সোশ্যাল কাস্টমস, ইন্ডিয়ান যে সমস্ত আর কি সোশ্যাল কাস্টমস, সেখানে আর ইন্টারফেয়ার কিন্তু কারা করবে না, সেখানে আর ইন্টারফেয়ার কিন্তু ব্রিটিশরা করবে না। ওই কারণে তুমি দেখতে পারবে যে এই যে সতী বলো বা পার্টিকুলার ভাবে উইডো রিম্যারেজের কথা বলো, এই যে সমস্ত সোশ্যাল রিফর্ম গুলো আর কি ব্রিটিশরা অ্যাকচুয়ালি এনেছিল, হ্যাঁ, সেগুলো সবই হচ্ছে রেভল্ট অফ 1857 এর আগে। সাথী যেমন 1829 এ এসেছিল,
যেমন আর কি আমরা কি বলছি যে আহ, মানে সাথীকে ব্যান্ড করা হয়েছিল 1829-এ, উইডো রিম্যারেজ সেটা এসেছিল 1856-এ, কিন্তু রেভল্ট অফ 1857-এর পরে ব্রিটিশরা বেসিক্যালি এইরকম কোনো সোশ্যাল রিফর্ম কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে আর করবে না। এখন যদি যে সমস্ত সোশ্যাল রিফর্ম হবে সেটা সেটাতে লিডারশিপ ইন্ডিয়ানরাই প্রোভাইড করবে। এখন আর ব্রিটিশরা বেসিক্যালি কোনো লিডারশিপ লিডারশিপ ইন দ্য সেন্স হচ্ছে ব্রিটিশরা নিজের থেকে কোনো, হ্যাঁ, নিজের থেকে সেটাকে কিন্তু রেফর্ম করার চেষ্টা কিন্তু করবে না। তারা ইন্টারফেয়ার করা কিন্তু বন্ধ করে দিল ইন্ডিয়ান সোশ্যাল কাস্টমে, যেটা হচ্ছে এর অন্যতম সোশ্যাল কনসিকুয়েন্সের মধ্যে আমরা বলতে পারি। আরেকটা জিনিস আমাদের এখানটা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল। পলিসি অফ ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশ ইম্পেরিয়াল পাওয়ার অ্যাকচুয়ালি দেখেছিল কি যে রেভল্ট অফ 1857-এ হিন্দু আর মুসলিম এরা, এই যে দুটো আর কি মেজর কমিউনিটি ইন্ডিয়ার, তারা কিন্তু একজোটে ইউনাইট হয়ে তারা কিন্তু ব্রিটিশ যে আর কি ইম্পেরিয়ালিজম বা ব্রিটিশ যে আর কি কলোনিজম, হ্যাঁ কলোনিয়ালিজম যে পাওয়ার, তার এগেনস্টে রেভল্ট করেছিল। সেই কারণে তারা এখন থেকে আফটার 1857 তারা কিন্তু ডিভাইড অ্যান্ড রুলকে পলিসিকে নেবে। যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে মানে কি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইন দ্য সেন্স হচ্ছে এখন হিন্দু আর মুসলিমকে সেপারেট ভাবে ট্রিট করা হবে, সেপারেট ভাবে ট্রিট করা হবে। হয়তো কোনো একটা কিছুতে হিন্দুদেরকে এক্সট্রা আর কি আহ, মানে সুবিধা প্রোভাইড করা হচ্ছে, কিছু জিনিসে মুসলিমদেরকে এক্সট্রা কিছু বেনিফিট মানে প্রোভাইড করা হবে। অর্থাৎ কোনোটাই কিন্তু কম্বাইন ওয়েতে কিন্তু তাদেরকে প্রোভাইড করা হবে না, যাতে কিনা হিন্দু আর মুসলিমের মধ্যে একটা ক্ল্যাশ, একটা ডিভাইড সব সময় যাতে আর কি থেকে যায়, এক্সিস্ট করে, যেটা কিনা আর কি ফার্দার কোনো এরকম রেভল্ট যাতে কন্ডাক্ট আর কি ফিউচারে না হয় সেটাকে আর কি এনশিওর করেছিল। এটা হচ্ছে এর অন্যতম আর কি বলা যেতে পারে সোশ্যাল কনসিকুয়েন্স আমরা কিন্তু বলতে পারি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে ইকোনমিক কনসিকুয়েন্স। ইকোনমিক কনসিকুয়েন্সের মধ্যে আমরা কি বলছি, ইকোনমিক কনসিকুয়েন্সে কি, ইকোনমিক কনসিকুয়েন্সের মধ্যে আমরা বলবো ইকোনমিক কনসিকুয়েন্সের মধ্যে আমরা কি জানি, যে এই রেভল্ট অফ 1857 এর পরে যে গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের হাতে পাওয়ারটা চলে গেল, এখন এরা কি ডিসাইড করছে, এরা ডিসাইড করছে বেসিক্যালি যে কি ইন্ডিয়াতে যে এক্সপেন্ডিচারটা ব্রিটিশ গভর্নমেন্টের হবে ইন্ডিয়াকে ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেশনে বা ইন্ডিয়াকে আর কি বেসিক্যালি কি করবার জন্য, শাসন করবার জন্য, ইন্ডিয়াকে আর কি শাসন করবার জন্য যে আর কি এক্সপেন্ডিচারটা হবে, সেই সমস্ত এক্সপেন্ডিচারটা ইন্ডিয়ান রেভিনিউ থেকে হবে। ব্রিটিশ পাওয়ার বা ব্রিটেনের আর কি যে আর কি বলা যেতে পারে যে ব্রিটেনের আর কি মানি ইন্ডিয়ার পেছনে কিন্তু খরচ করা হবে না। এটাই হচ্ছে এখানে, এখানে কি বলা হচ্ছে যে অল এক্সপেন্ডিচার ইন ইন্ডিয়া অফ দ্য ব্রিটিশ উইল বি ক্যারিড বাই দ্য ইন্ডিয়ান রেভিনিউ। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা কি বলছি যে নেক্সট, ওটা গেল ফার্স্ট পয়েন্ট, ওটা গেল ফার্স্ট পয়েন্ট যেখানে আমরা কি দেখলাম যে অল এক্সপেন্ডিচার, ওটাও লিখে দিই এখানটা, যে অল এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার ইন ইন্ডিয়া, in India by the British will be carried will be carried all expenditure in India, uh, all expenditure in India, all expenditure of the British in India, of the British in India, of the British in India will be carried by the Indian revenue only. বাই দ্য ইন্ডিয়ান রেভিনিউ। ব্রিটিশরা এখানে কিন্তু বেসিক্যালি কোনো এক্সপেন্ডিচার কিন্তু করবে না, যা এক্সপেন্ডিচার হবে
এমনকি কোনো ব্রিটিশ সোলজারকেও যদি, যে ব্রিটিশ সোলজারটা ধরো আর কি ইন্ডিয়াতে রয়েছে, হ্যাঁ ইন্ডিয়াতে আর কি সে ওয়ার্ক করছে, যে ব্রিটিশ সিভিল সার্ভেন্টটা ইন্ডিয়াতে ওয়ার্ক করছে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে মানে পরিচালনার জন্য আর কি ওয়ার্ক করছে, তার যে স্যালারি সেটাও কিন্তু ইন্ডিয়ান রেভিনিউ থেকেই প্রোভাইড করা হবে, ব্রিটিশরা কিন্তু সেই স্যালারি বা কিছু কিন্তু দেবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কলোনিয়াল এক্সপ্লয়টেশন, কলোনিয়াল ইকোনমিক এক্সপ্লয়টেশন কাদের ওপরে? ইন্ডিয়ার ওপরে। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা কি বলছি, যে ইকোনমিক এক্সপ্লয়টেশনটা আর কি চলছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের থ্রু আর কি ইন্ডিয়াতে শুরু করেছিল তারা, যেমন ইন্ডিয়ান রিসোর্সেসকে, ইন্ডিয়ান যে আর কি র ম্যাটেরিয়াল মার্কেটকে তারা আর কি প্রচুর ভাবে ব্যবহার করছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে সাকসেসফুল করবার জন্য ব্রিটেনের, সেই রিসোর্সেস এর এক্সপ্লয়টেশন এখনো চলবে, ড্রেন অফ ওয়েলথ এখনো কিন্তু চলবে। ঠিক আছে, ওইটা কিন্তু কন্টিনিউ হবে। তাহলে কন্টিনিউয়েশন অফ দ্য ড্রেন অফ ওয়েলথ, কন্টিনিউয়েশন অফ দ্য এক্সপ্লয়টেশন অফ দ্য রিসোর্সেস, ইন্ডিয়ান রিসোর্সেস, সেটা কিন্তু এর একটা অন্যতম কনসিকুয়েন্স, বা সেটা কিন্তু আগেও চলছিল এখনো চলবে। এতটুকু জিনিসে কোনো সমস্যা নেই, এতটুকু জিনিসে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইকোনমিক কজ, কজ বলছি, কনসিকুয়েন্স। নেক্সট হচ্ছে আমরা মিলিটারি কনসিকুয়েন্সের কথা যদি দেখি, মিলিটারি কনসিকুয়েন্সের কথা যদি দেখি, যে মিলিটারিতে কি হচ্ছে, মিলিটারি রেভল্ট অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল কাদের, মানে কারা শুরু করেছিল? ব্রিটিশ, মানে ব্রিটিশ সোলজারদের, মানে ব্রিটিশ আর কি, যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির মধ্যে থাকা ইন্ডিয়ান সেপয়েসরাই কিন্তু বেসিক্যালি আর কি রেভল্টটা অ্যাকচুয়ালি শুরু করেছিল প্রথমে স্টার্টিং এ। তো ওই কারণে ফার্দার 1857 এর কোনো রেভল্ট সিচুয়েশন যাতে ফার্দার ক্রিয়েট না হয়, সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট এখন কি করার চেষ্টা করবে, ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু এখন যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি তার মধ্যে ব্রিটিশ সিটিজেনের, মানে আর কি ব্রিটিশ সিটিজেনের আর কি নাম্বার কিন্তু বাড়াবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে রেভল্ট অফ 1857 এর সময় ব্রিটিশ, মানে বেসিক্যালি রেভল্ট অফ 1857 এর সময় আর্টিলারি কিন্তু খুবই বড় ভূমিকা আর কি পালন করেছিল। আর্টিলারি ইন দা সেন্স হচ্ছে যে যাকে আমরা বলি না যে গোলন্দাজ, মানে যারা আর কি বড় বড় আর কি গোলা, গোলা বা তোপ এইসব আর কি ইউজ করে থাকে ব্যাটেলে ব্যাটেলে। তো রেভল্টের সময়, রেভল্ট অফ 1857 এর সময় এই আর্টিলারি ডিপার্টমেন্টটা পুরোটাই কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ানদের দ্বারা বা ইন্ডিয়ান সোলজাররাই কিন্তু কি করতো, পরিচালনা করতো। ফলে এই আর্টিলারি ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি কি করেছিল, রেভল্ট করেছিল। সেই কারণে আর্টিলারি ডিপার্টমেন্টকে ডাইরেক্ট কিন্তু ব্রিটিশ কন্ট্রোলে বা ব্রিটিশ সোলজারদের কন্ট্রোলে কিন্তু আনা হয়েছিল। এটা হচ্ছে একটা অন্যতম আর কি গুরুত্বপূর্ণ আর কি বলা যেতে পারে কনসিকুয়েন্স। আর ইন্ডিয়ার বেসিক্যালি যে সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশন গুলো, সেখানে ব্রিটিশ ট্রুপসকে কিন্তু কি করা হয়, ডেপ্লয় করা হয়। ব্রিটিশ মানে এটা, এই পয়েন্টটার অ্যাকচুয়ালি মানেটা কি, যে এই যদি আমরা ইন্ডিয়া ধরি, এই যদি ইন্ডিয়া ধরি, হ্যাঁ রেভল্ট অফ 1857 এর আগে ম্যাক্সিমাম ব্রিটিশ ট্রুপস হয়তো এই সেগমেন্টটার মধ্যে, ইন্ডিয়ান এই সেগমেন্টটার মধ্যে আর কি হয়তো ছিল, এখানটার ম্যাক্সিমাম হয়তো ইন্ডিয়ান সোলজাররা ছিল, এইরকম জায়গায় হয়তো ইন্ডিয়ান সোলজাররা বেশি ছিল। সেই কারণে ইন্ডিয়ান সোলজাররা এখানে ইউনাইট হয়ে এখান থেকে রেভল্ট স্টার্ট করেছিল। কিন্তু আফটার রেভল্ট অফ 1857 বেসিক্যালি ব্রিটিশরা কি করছে বা ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, যে তাদের যে সোলজার, সেই তাদের সোলজারের মধ্যে যে ব্রিটিশ সোলজার, সেই ব্রিটিশ সোলজারদের বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনেই কিন্তু ডেপ্লয় করছে, যাতে করে কিনা রেভল্ট সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয়। এতটুকুতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বেসিক্যালি কনসিকুয়েন্স, নোটের মধ্যে দেওয়া রয়েছে। এখান থেকে বড় কোশ্চেন আসবেই, হয়তো পলিটিক্যাল কনসিকুয়েন্স জিজ্ঞেস করলো বা সোশ্যাল কনসিকুয়েন্স, ইকোনমিক কনসিকুয়েন্স। তো এই মেন মেন পয়েন্ট গুলো কিন্তু বলা জরুরি। নেক্সট আমরা যেটা আর কি দেখার চেষ্টা করব, যে এই রেভল্ট কেন আর কি সাকসেসফুল হয়নি, এই রেভল্ট অ্যাকচুয়ালি সাকসেসফুল কেন হয়নি, কেন বেসিক্যালি ব্রিটিশরা এইটাকে ক্রাশ করেছিল, বা ব্রিটিশ যে কলোনিয়াল পাওয়ার এই পার্টিকুলার রেভল্টটাকে একেবারে ক্রাশ করে দিয়েছিল, একেবারে শেষ করে দিয়েছিল কেন? এর পেছনে সব থেকে যদি আর কি বড় কারণ আমরা ধরি, এক তো যে সমস্ত আর কি ইন্ডিয়ান সোলজাররা আর কি ছিল, হ্যাঁ যে সমস্ত ইন্ডিয়ান সোলজাররা ছিল, সেই সমস্ত ইন্ডিয়ান সোলজারদের কাছে, হ্যাঁ কোনো পার্টিকুলার যে সমস্ত মডার্ন ওয়েপেন্স, ঠিক আছে,
কিসের কথা বলছি, যে মডার্ন ওয়েপেন্স, কোনো মডার্ন ওয়েপেন্স কিন্তু বেসিক্যালি ছিল না সেখানে। আমরা যদি মানে অপোজিট সাইডে যদি ব্রিটিশ ট্রুপস এর কথা বলি, সে ব্রিটিশ ট্রুপস এর কাছে কিন্তু খুবই মডার্ন ওয়েপেন্স তাদের কাছে ছিল, তারা খুবই অর্গানাইজ ছিল, যেখানে কিনা ইন্ডিয়ান সোলজাররা অত বেশি হয়তো অর্গানাইজ ছিল না। কেননা একটা রেভল্টকে সাকসেসফুল করতে গেলে ইউনিটি যেমন দরকার, পার্টিকুলার ভাবে ইউনিটি যেমন দরকার, প্লাস হচ্ছে ভালো স্ট্র্যাটেজি দরকার। সেই সমস্ত জিনিসগুলো অনেক বেশি কিন্তু কারা আর কি সেই সব জিনিসে আর কি ওয়েল অফ ছিল, ব্রিটিশ সোলজাররা আর কি ওয়েল অফ ছিল, ব্রিটিশ আর্মি আর কি ওয়েল অফ ছিল। তারপরে সব থেকে বড় যে জিনিসটা যে ল্যাক অফ কমিউনিকেশন, এই পয়েন্টটা যদিও নোটে ধরো আর কি মেনশন নেই, আমি দেখেছি যে এই পয়েন্টটা আর কি নেই, কিন্তু এই পয়েন্টটা লিখতেই হবে। ল্যাক অফ কমিউনিকেশন ইন দ্য সেন্স, আজকে আমি ধরলাম যে সিপাহীরা ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর থেকে কি করেছিল, যে রেভল্টকে স্টার্ট করেছিল, কিন্তু এই নিউজটা দিল্লির যে সমস্ত আর কি, আমরা বললাম না যে দিল্লিতে যে সেপাহীরা আর কি রেভল্ট করেছিল, তাদের কাছে পৌঁছাতে অনেক টাইম লেগে গেছিল। ফলে একটা পার্টিকুলার টাইমে দেশের সব জায়গায় কিন্তু রেভল্টকে কন্ডাক্ট করানো যায়নি, যেই কারণে এত বড় একটা ইম্পেরিয়াল পাওয়ারকে কিন্তু শেষ করা যায়নি। এটা এটা হচ্ছে রেভল্ট আনসাকসেসফুল হওয়ার একটা সবচেয়ে বড় কারণ, যেটা আমরা কি বললাম যে ল্যাক অফ কমিউনিকেশন, এটা একটা বড় কারণ। তারপরে আর কি বলা যেতে পারে, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কেন বেসিক্যালি আমরা কি বলছি যে কেন এই রেভল্টটা সাকসেসফুল হয়নি। ব্রিটিশ ব্রিটিশ কলোনিয়াল যে পলিসি, ব্রিটিশ যে কলোনিয়াল পলিসির কথা আমি বলছি, সেই ব্রিটিশ কলোনিয়াল পলিসি সবাইকে, দেশের সবাইকে বা ইন্ডিয়ার সবাইকে কিন্তু ইকুয়ালি কিন্তু ইম্প্যাক্ট করেনি, সবাইকে কিন্তু ইকুয়ালি ইম্প্যাক্ট করেনি, কাউকে এই ইম্প্যাক্টটা পজিটিভলি করেছে, কাউকে এই ইম্প্যাক্টটা নেগেটিভলি করেছে। যাদেরকে এটা পজিটিভলি আর কি এফেক্ট করেছে বা ইম্প্যাক্টটা যাদের উপরে পজিটিভলি আর কি ইম্প্যাক্ট করেছিল, তারা কিন্তু এই রেভল্ট অফ 1857 পার্টিসিপেট করেনি, তারা ব্রিটিশদের ফরেই ছিল। কিন্তু যাদেরকে কিনা আর কি নেগেটিভলি এফেক্ট করেছিল, তারাই রেভল্টে পার্টিসিপেট করেছিল। ফলে একটা লার্জার সেকশন অফ দ্য কমিউনিটি যেহেতু রেভল্ট থেকে দূরে ছিল, ব্রিটিশদের ফেভারে ছিল, সেই কারণে আমরা দেখতে পারবো যে রেভল্ট কিন্তু আনসাকসেসফুল ছিল। এবার কাদেরকে পজিটিভলি এফেক্ট করেছিল, পজিটিভলি এফেক্ট করেছিল হচ্ছে, দেখো, এক তো যাদের উপরে ডক্ট্রিন অফ ল্যাপস কার্যকরী হয়নি। কার্যকরী হয়নি মানে ইন দা সেন্স আমি কি বলতে চাইছি, যে ডক্ট্রিন অফ ল্যাপস সে তো বলাই হয়েছিল যে যাদের কিনা বেসিক্যালি সাসেসার থাকবে না, যারা অ্যাডপ্টেড সন নেবে তাদেরই টেরিটরিটাকে ক্যাপচার করা হবে, কিন্তু যাদের অ্যাকচুয়াল সাসেসার ছিল, হ্যাঁ, অ্যাকচুয়াল সাসেসার ছিল, তো তাদের তো কোনো ভয়ের ব্যাপার ছিল না, তাদের টেরিটরি তো ক্যাপচার করা হয়নি ডক্ট্রিন অফ ল্যাপসের থ্রু। তো সেই সমস্ত রুলাররা, যেমন আমরা হায়দ্রাবাদের নিজামের কথা বলতে পারি, যেমন আমরা পার্টিকুলার ভাবে গোয়ালিয়রের সিন্ধিয়ার কথা বলতে পারি, হ্যাঁ, তারপরে হচ্ছে এই হোলকারদের কথা বলতে পারি, হ্যাঁ, পাতিয়ালার যে সমস্ত আর কি রুলাররা ছিল, তারা কিন্তু এই রেভল্ট থেকে কিন্তু অনেক বেশি দূরে ছিল বা ব্রিটিশদের কিন্তু সাহায্য করেছিল বলা যায়। এতটুকু জিনিসে কোনো সমস্যা নেই। প্লাস হচ্ছে কিছু, মানে বলা যেতে পারে ইন্ডিয়ান ট্রুপস এর মধ্যে কিছু এরকম আর কি সেকশন ছিল যারা ব্রিটিশদেরকে এই রেভল্টকে ক্রাশ করতে কিন্তু হেল্প করেছিল। কারা? যেমন আমরা বেসিক্যালি বলতে পারি যে, হ্যাঁ, সিন্ধ রিজিয়ন বা পাঞ্জাব রিজিয়নের যে সমস্ত ইন্ডিয়ান সোলজাররা ছিল, সিন্ধ রিজিয়ন বা পাঞ্জাব রিজিয়নের যে সমস্ত ইন্ডিয়ান সোলজাররা ছিল, তারা কিন্তু ব্রিটিশদেরকে হেল্প করেছিল এই রেভল্ট অফ 1857 কে কি করবার জন্য, যে ক্রাশ করবার জন্য। এতটুকুতে কোনো সমস্যা নেই। তো এই কারণে রেভল্ট কিন্তু আনসাকসেসফুল থেকে গেছে। প্লাস যে সমস্ত মিডল ক্লাস, যে সমস্ত কিরকম মিডিল ক্লাস, এডুকেটেড মিডিল ক্লাস, এডুকেটেড মিডিল ক্লাস কারা?
যে বেসিক্যালি হুম বেসিক্যালি আমরা কি বলেছিলাম যে ব্রিটিশরা, আমরা জানি যে রেভল্ট 1800 এর পরে এক্সপ্যানশনারি পলিসি নিয়েছিল। এক্সপ্যানশনারি পলিসি ইন্ডিয়াতে নেওয়ার জন্য তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম কিন্তু তৈরি করতে হয়েছিল ইন্ডিয়াতে। এবার ইন্ডিয়াতে তারা যখন আর কি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আর কি তৈরি করছে, তখন প্রচুর পরিমাণে ইন্ডিয়ানদের তারা কিন্তু রিক্রুট করেছিল অ্যাজ এ এমপ্লয় হিসেবে। সেখানে এডুকেটেড মিডল ক্লাস, স্পেশালি বললে হচ্ছে বেঙ্গলি এডুকেটেড মিডল ক্লাসদের তারা কিন্তু অ্যাপয়েন্ট করেছিল। এই সমস্ত বেঙ্গলি এডুকেটেড মিডল ক্লাসরা কিন্তু নিউট্রাল ছিল এই রেভল্ট অফ 1857-এ। কারণ তারা ভেবেছিল যে ব্রিটিশরা চলে গিয়ে ব্রিটিশদের বদলে যদি আবার সেই রাজা মহারাজারা আসে, তাহলে আমাদের যে এই যে ইংলিশ এডুকেশন, আমাদের যে এখন যে সোশ্যাল স্ট্যাটাস, যেটা কিনা আর কি ওয়েস্টার্ন এডুকেশন পেয়ে আমরা আর কি যে নিজেদের স্ট্যাটাসটা বাড়িয়েছি, সেটা হয়তো শেষ হয়ে যাবে। সেই কারণে রেভল্ট অফ 1857-এ বেসিক্যালি দেখা যাবে যে এটা আনসাকসেসফুল হয়। বেসিক্যালি অ্যাকচুয়ালি এই রেভল্ট আনসাকসেসফুল হওয়ার সব থেকে বড় কারণ লুকিয়ে আছে কিসের ওপরে, কিসের মধ্যে, যে এখনো এখনো ইন দা সেন্স কি, যে 1857-এর এই টাইম পিরিয়ডেও মানুষের মধ্যে একটা বেসিক আইডিয়া ইমার্জ করেনি। সে আইডিয়াটা কি? ন্যাশনালিজম। ন্যাশনালিজম কি সেটা তো আমরা পরে আলোচনা করব ডিটেলে, কিন্তু ন্যাশনালিজম সম্পর্কে আমরা একটা বেসিক এরকম আমরা ধারণা রাখতে পারি যে ন্যাশনালিজমে এটাই ধরা হচ্ছে যে একটা এমন একটা মানসিকতা বা এমন একটা আমাদের যে মেন্টাল স্টেট, যেখানে আমরা বিশ্বাস করব যে কোনো একটা ফরেন রুল এসে আমাদেরকে ক্যাপচার করে বসে আছে। এই যে একটা চিন্তা, যে ব্রিটিশরা এসে যে আমাদেরকে ক্যাপচার করে বসে আছে, এই মেন্টালিটিটাই ডেভেলপ কিন্তু রেভল্ট অফ 1857 এর সময় হয়নি। অর্থাৎ ন্যাশনালিজম কিন্তু ডেভেলপ হয়নি। মানে আমরা যে ব্রিটিশদের আন্ডারে রয়েছি, ইন্ডিয়া যে এখন আর ইন্ডিপেন্ডেন্ট নেই, এই যে পার্টিকুলার যে থটটা, সেই থটটাই ডেভেলপ কিন্তু রেভল্ট অফ 1857 সময় পর্যন্ত হয়নি। 1857-এর রেভল্টের পরে যখন ধীরে ধীরে আর কি ইন্ডিয়াতে ন্যাশনালিজম আর কি ইমার্জ করবে, যেটা পরের চ্যাপ্টারে রয়েছে যে ন্যাশনালিজম কিভাবে ইমার্জ করেছিল, যেটা পার্টিকুলার ভাবে এটাকেই আর কি এনশিওর করেছিল ধীরে ধীরে যে ব্রিটিশ একটা ফরেন পাওয়ার, ইন্ডিয়া ব্রিটিশদের আন্ডারে রয়েছে, ব্রিটিশ কন্ট্রোল থেকে কিন্তু ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সেই তখন শুরু হবে ফ্রিডম স্ট্রাগল। যে ফ্রিডম স্ট্রাগল আমরা 1900-এর পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে দেখতে পারবো, এবং আমরা এটাও দেখতে পারবো যে এই ফ্রিডম স্ট্রাগল যখন স্টার্ট হয়ে যাবে, তখন 1947-এ ইন্ডিয়া কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো ন্যাশনালিজম সম্পর্কে আমরা এইটুকু এখন মাথায় রাখবো, যে একটা যে মাইন্ডসেট, কি মাইন্ডসেট, যে ব্রিটিশরা আমাদেরকে কন্ট্রোল করছে, এই মাইন্ডসেটটাই তখনও ডেভেলপ হয়নি। ওই কারণে 100 বছর হয়তো ব্রিটিশদের ক্যাপচারের 100 বছর হয়তো পেরিয়ে গেছে ব্যাটেল অফ পালাসির পরে, তাও আমরা আমাদের মধ্যে সেই মাইন্ডসেটই ডেভেলপ হয়নি যে ব্রিটিশরা আমাদেরকে ক্যাপচার করে রয়েছে। এই এই মাইন্ডসেট যখন ডেভেলপ হবে, তখন মাত্র 40 বছরের মধ্যে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু হয়ে যাব। এতটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেল। আরেকটা জিনিস আমরা এর সাথেই আর কি ডিরাইভ করতে পারি, একটা পয়েন্ট যেখানে আমরা নেচার দেখব, যে রেভল্ট অফ 1857 এর নেচারটা কি। রেভল্ট অফ 1857 এর মানে নেচারটা কি। কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু হিস্টোরিয়ান রয়েছে যারা কিনা, যেমন যার যার মধ্যে একজনের নাম নোটসে দেওয়া রয়েছে, যার নাম হচ্ছে পি রবার্টস। পি রবার্টস এই রেভল্টটাকে কি বলেছে? এটাকে একটা সিপয় মিউটনি বলেছে। এই রেভল্টটাকে একটা সিপয় মিউটনি বলেছে, যে এই রেভল্টটা কেবলমাত্র সিপয়রাই করেছিল। তিনি আর অন্য কিছু মানেনি, যে সিপয় ছাড়াও যে আর কেউ এই ব্যাটেলে পার্টিসিপেট করেছিল সেটা কিন্তু মানেনি। অন্যদিকে অন্যদিকে এই জিনিসটা তোমরা লিখবে যদি আর কি নেচারের কথা আর কি আসে, যে নেচার অফ রেভল্ট অফ 1857 কি। অন্যদিকে ঠিক এর অপোজিটে বীর সাভারকার, আমি বললাম ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, এই বীর সাভারকার এটাকে বলেছেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কিন্তু
আমি এখানে এটা নোটের মধ্যেও রয়েছে, আমি এখানে বারবার বলার চেষ্টা করছি যে রেভল্ট অফ 1857 কখনোই কিন্তু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না। কারণ ইন্ডিপেন্ডেন্সের ব্যাটেল যদি হতে হয় বা ওয়ার যদি ইন্ডিপেন্ডেন্সের জন্য হতে হয়, তার জন্য একটা ন্যাশনালিজম মাইন্ডসেট দরকার। ন্যাশনালিজম মাইন্ডসেট মানে কি, ব্রিটিশকে আমরা ফরেন পাওয়ার ভাবছি এবং ইন্ডিয়াকে ভাবছি কি এই ব্রিটিশ যে ফরেন পাওয়ার ইন্ডিয়াকে ক্যাপচার করে বসে আছে, এই যে মাইন্ডসেট, হ্যাঁ এই মাইন্ডসেট থেকে আসা যে ইউনিটি, এই ইউনিটি যখন পার্টিকুলার ভাবে এই ফরেন পাওয়ারের এগেনস্টে একটা কোনো স্ট্রাগলকে আর কি ট্রিগার করবে, তখন আমরা সেটাকে বলবো যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কিন্তু বেসিক্যালি রেভল্ট অফ 1857 কখনোই কিন্তু ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না। আমি বারবার বলছি যে এটা হচ্ছে যে এক্সপ্লয়েটেটিভ এক্সপ্লয়েটেটিভ ব্রিটিশ এক্সপ্লয়েটেটিভ যে ব্রিটিশ পলিসি, তার এগেনস্টে রেভল্ট ছিল। এক্সপ্লয়েটেটিভ যে ব্রিটিশ পলিসি, যেটা কিনা আমরা এর কজের মধ্যে দেখেছিলাম যে কি কি কজ ছিল, তার এগেনস্টে রেভল্ট ছিল। এটা কখনোই কিন্তু ইন্ডিপেন্ডেন্স বা দেশের যে স্বাধীনতার জন্য যে আর কি ব্যাটেল, সেটা কিন্তু কখনোই ছিল না। তার মানে এটাই, মানে ছোটভাবে বললে এটাই বোঝায় যে আজকে যদি রেভল্ট অফ 1857 সাকসেসফুল হয়ে যেত দেশীয় রাজাদের দ্বারা বা যে সমস্ত আর কি লোকাল রুলারদের দ্বারা যদি আর কি সাকসেসফুল হয়ে যেত, তার মানে এটা না যে এই 1947 এর যেরকম আর কি ইন্ডিয়ার আর কি ইন্ডিপেন্ডেন্স এসেছিল সেরকম আর কি চলে আসতো, তা কিন্তু কখনোই না। তা কিন্তু কখনোই না। ওই ওরা যদি জিততো, ওই লোকাল রুলাররা যদি আর কি জিততো, তারা কিন্তু ফার্দার কিন্তু নিজেদের ছোট ছোট এম্পায়ারই কিন্তু বিল্ড করতো। তার মানে এই যে 1947 এর পরে ইন্ডিয়াতে যে ডেমোক্রেসি বা কিছু যে জিনিস এসছে, যে মডার্ন যে সমস্ত আইডিওলজি গুলো এসছে, ডেমোক্রেসি বা সোশ্যালিজম বা পার্টিকুলার ভাবে সেকুলারিজম, এই জাতীয় যে সমস্ত আইডিয়া গুলো, হ্যাঁ ফান্ডামেন্টাল রাইটস, পিপল রাইটস, ওয়েলফেয়ার অফ দ্য নেশন, এই সমস্ত আইডিওলজি কিন্তু ডেভেলপই করতো না যদি রেভল্ট অফ 1857 সাকসেসফুল হতো। ঠিক আছে, তাহলে এতটুকু থাক। নেক্সট ভিডিওতে আমরা একটা অন্য কোনো চ্যাপ্টারে যাব। আজকে কিন্তু রেভল্ট অফ 1857 অফিসিয়ালি কিন্তু শেষ হলো।